আগে বুঝতে হবে শরৎচন্দ্রের নারী চরিত্র বুঝতে গেলে শরৎচন্দ্র উপন্যাসিক হিসেবে কেমন উপন্যাস রচনা করতেন। দেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথা সাহিত্যিক, যিনি 1878 সালে জন্মগ্রহণ করে এবং 1938 সালে মৃত্যুবরণ করে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যকালে তিনি কিন্তু মাত্র এইচএসসি পাস, এটা মনে রাখবেন। তিনি বাল্যকালে তিনি প্রথম কাজী, তিনি কি পরিমাণ ট্যালেন্ট দেখেন। তিনি প্রথম কাজী জোগাড় করেছিলেন জমিদারের মেয়ের জামার হয়ে, যে তিনি ইংরেজি সাহিত্যকে সংস্কৃত সাহিত্যে অনুবাদ করা। তাহলে কত বড় ব্যক্তি তিনি, মানে কত শিক্ষিত ব্যক্তি তিনি, কত ভালো জানতেন তিনি। তো এই কাজটা করতেছিলেন, কিন্তু এই কাজটা করতে গিয়ে যখন শরৎচন্দ্রের বেতন কম পড়লো, তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কাছে রিকোয়েস্ট করেন, আমাকে আরো বেতন দিতে হবে। আমার এখানে স্কুলের ক্লাস অনেক দূরে চলে যায়নি আজকে দেখেন যেটা বলতেছিলাম। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন তো কর্মের উদ্দেশ্যে প্রথম বার্মা চলে গেলেন। বার্মায় গিয়ে তিনি তার কাজ জোগাড় করলেন। এই বার্মায় গিয়ে কাজ করার সময় 1903 সালে তিনি সর্বপ্রথম মন্দির নামক একটি গল্প লেখেন এবং এই গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। এবং তারপরে তার উপন্যাস লিখতে দীর্ঘ 10 বছর সময় লেগেছে। শরৎচন্দ্র প্রথম উপন্যাস রচনা করেন 1913 সালে বড় দিদি উপন্যাসের মধ্য দিয়ে। দেখেন, বড় দিদি উপন্যাস রচনা করেন, কিন্তু এই বড় দিদি উপন্যাসটার চরিত্রও তো তাহলে পুরুষ কেন্দ্রিক নয়, নারী কেন্দ্রিক। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে মানে যতগুলো সাহিত্য রচনা করা শুরু করলেন সবগুলোর হচ্ছে নারী কেন্দ্রিক। শুধু তাই নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরো সব থেকে বড় অবদান হচ্ছে যেটা হচ্ছে আপনার গৃহদাহ উপন্যাস রচনা করায়। এই গৃহদাহ উপন্যাসের যে অচলা চরিত্র, এর মধ্য দিয়ে তিনি সব থেকে বড় বৃহত্তর নারী চরিত্রটাকে সৃষ্টি করতে পেরেছিলেন। আচ্ছা, এখন আসেন আমরা কোশ্চেন ওয়াইজ আলোচনা করি। শরৎচন্দ্র হচ্ছে একজন দরদি কথা সাহিত্যিক, তিনি অত্যন্ত দরদ দিয়ে সাহিত্য রচনা করতেন। মনে রাখবেন, দরদি সাহিত্যিক হতে গেলে, বাস্তববাদী সাহিত্যিক হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের জীবনকে কাছ থেকে দেখতে হবে। তিনি মানুষের জীবনকে কাছ থেকে দেখেছেন, মানুষের জীবনকে উপলব্ধি করেছেন এবং সেই জীবনগুলোকে নিয়েই তিনি সাহিত্য রচনা করেছিলেন। যার কারণে তার কোমল এবং মধুর হৃদয়ের স্থান অধিকার করে আছে নারী চরিত্রগুলো। এবং সেই চরিত্রগুলো নির্মাণ করতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দক্ষতার এবং পারদর্শিতার পরিচয় দিলেন। তার সমগ্র সাহিত্য জুড়ে রয়েছে প্রেম, ভালোবাসা, স্নেহ, প্রীতি, এবং রয়েছে ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় সংস্কার, দুটোই আছে। ধর্মীয় কুসংস্কার থেকে তিনি মুক্ত করে, ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত করে তিনি নারী সমাজকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শরৎচন্দ্র কোথায় যেন একটু বাধা পাইতেন, শরৎচন্দ্র কোথায় যেন একটু আটকা পড়তেন, শরৎচন্দ্র কোথায় যেন তার হাত পা বাঁধা ছিল। মানে তিনি সমাজের সমস্যাগুলো তুলে ধরে আনলেও সমাজের সমস্যাগুলো সমাধান দিতে পারতেন না। তিনি অন্নদা, দিদি, শুভদা, রাজলক্ষ্মী, তারপর হচ্ছে পার্বতী, এই সমস্ত নারী চরিত্রগুলোকে দুঃখের আগুনে পুড়িয়ে মেরেছেন এবং পুড়িয়ে মেরে তিনি খাঁটি সোনায় পরিণত করেছিলেন। দেখেন, শরৎচন্দ্রের নারী চরিত্রগুলো এক ধরনের সমাজ বিদ্রোহী। শরৎচন্দ্রের নারী চরিত্রগুলো কেমন যেন দুঃখী দুঃখী ভাব। সমাজচন্দ্রের নারী চরিত্রগুলো সমাজে অবহেলিত থাকতো। যেমন আপনারা একটা গল্প পড়েছেন বিলাসী, এই বিলাসী গল্পের বিলাসী চরিত্রের মধ্যেই দেখা গেছে যে মৃত্যুঞ্জয়কে, মানে মৃত্যুঞ্জয় হচ্ছে এই গল্পের ধনী ব্যক্তি। সেই মৃত্যুঞ্জয়কে সাপে, মানে অসুস্থ মৃত্যুঞ্জয়, সেই মৃত্যুঞ্জয়কে সেবা করতে কে আসলেন? মৃত্যুঞ্জয়কে সেবা করতে যিনি আসলেন তার নাম হচ্ছে বিলাসী। এই বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করে ভালো করে তুললেন, কিন্তু ভালো করে তোলার পর তার জন্য রান্না বান্না করা হলো। রান্না বান্না করলেও তাকে খাওয়াইতে পারেনি, কারণ সমাজ তাকে অপবাদ দিয়েছিল অন্য পাপের। কারণ নিচু বংশে মৃত্যুঞ্জয় আহ নিচু বংশের মেয়ের হাতে খাবার খেয়ে ফেলেছিল, যার কারণে অন্য পাপের জন্য দায়ী করা হয়। তো অন্য পাপের জন্য দায়ী করলেও এই যে বিলাসী বলে গেল যে তোমরা আমাকে একটিবার ছাড়ো, আমি একটু অসুস্থ লোকটাকে খাইয়ে আসি, শিয়াল কুকুরে খেয়ে যাবে আর অসুস্থ লোকটা সারা রাত না খেয়ে থাকবে। দেখেন, এই উক্তির মধ্য দিয়ে এক ধরনের দরদি চরিত্র ফুটে ওঠে এবং নারীর হৃদয়ের যে কোমলতা, সেই কোমলতা গুলো সুস্পষ্ট ভাষায় প্রকাশিত হয়। দেখেন, শরৎচন্দ্রের নারীরা অত্যন্ত প্রেম ভালোবাসায় আকৃষ্ট ছিলেন। তারা প্রেম ভালোবাসা উজাড় করে দিতে পারতেন। চরিত্রগুলোকে ধর্মাচার, লোকাচার এবং সামাজিক বিধিনিষেধের সীমার মধ্যে তিনি আবদ্ধ করে রেখেছিলেন। এবং তার এই কতগুলো নারী চরিত্র সৃষ্টি হয়েছিল একদম পৃথক সত্তার অধিকারী হিসেবে, পৃথক সত্তার অধিকারী হিসেবে, এবং যার ব্যক্তি স্বাতন্ত্র্যের ভিত্তির উপর নিজেদের দাঁড় করাতে বিদ্রোহ করেছেন। তারপর হচ্ছে অভয়া, কমল, অচলা, অলকা, এরা এ শ্রেণীর নারী চরিত্র। তাহলে শরৎচন্দ্র সতীত্বকে মর্যাদা দিয়েছেন এবং নারী প্রাণের
আকুতিকে বিস্তার ঘটিয়েছেন। অর্থাৎ শরৎচন্দ্র নারী যে প্রাণীর যে আকুতি, সেই আকুতিকে বিস্তার ঘটিয়েছেন। তবে শরৎচন্দ্রের সব থেকে বড় নারী চরিত্রটাই সৃষ্টি হয়েছে অচলায়। অচলা হচ্ছে গৃহদাহ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এই গৃহদাহ উপন্যাসে দুই ব্যক্তি মানে মহিম এবং সুরেশ, তারা দুইজনই খুব ভালো বন্ধু এবং তারা ডাক্তারি পড়াশোনা করে। এই মহিম ডাক্তারি পড়াশোনা করলেও মহিম ছিল একজন মানে মহিম এই ব্রাহ্মণ কন্যা অচলার প্রেমে পড়ে, এটা সুরেশ জানতে পারে। সুরেশ জানতে পারলে একদিন সুরেশ যায় মহিমকে আপনার হচ্ছে সংশোধনী করে দিতে, কারণ এইটা কোনোভাবেই পছন্দ করেন নাই মহিম। সুরেশ সুরেশ চাইতো না যে তার বন্ধু একজন ব্রাহ্মণ কন্যার প্রেমে পড়ুক, যার কারণেই সে তাকে শাসন করতে যায়, একদিন শাসিত করতে যায়। শাসন করতে গিয়ে এই সুরেশ নিজেই অচলার প্রেমে পড়ে যায়। যাই হোক, এবং এইখানে যেটা দেখানো হলো, একটু এক মিনিট, শেষ পর্যন্ত সংসার করতে পারেনি, কারণ মহিমের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি দেখে অচলা খুব আশান্বিত, মানে অচলা খুব কষ্ট পায়। আর সেই সময় সুরেশ গিয়ে মহিমের বাড়িতে ওঠে, তখন এই অচলা মহিমের মানে ঘর থেকে সুরেশের হাত ধরে চলে আসে, এবং চলে আসার পর নানান ঘটনা ঘটে এর মধ্যে। সুরেশের সঙ্গে অচলা একটু কক্সবাজারে যায়, একটু হানিমুন টানিমুন করতে যায়। অসুস্থ মহিমকে সেবা করতে যখন নিয়ে আসে, তখন মহিমকে আলাদা ট্রেনে উঠিয়ে দিয়ে সুরেশ আর হচ্ছে অচলা আরেকদিকে ঘুরতে যায়। তো এগুলো যে অচলার চরিত্রকে অত্যন্ত কলঙ্কিত করে। আসলে এখানে কলঙ্কিত নয়, অচলাকে বিদ্রোহী হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে। দেখেন, যেটা বলতেছিলাম যে এই শরতের সৃষ্ট নারী চরিত্রগুলোর মধ্যে বিচিত্র এক ধরনের অনুভূতি রয়েছে। সাবিত্রী, রাজলক্ষ্মী, চন্দ্রমুখী, অচলা এবং কুলহারা, এরা এই যে কুলহারাদের প্রতি তার অসীম মমত্ব বোধ ছিল, তাই সহানুভূতির সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের চরিত্রগুলো অঙ্কন করেছেন। কুলত্যাগী এই সমস্ত নারী চরিত্রগুলো শরৎচন্দ্রের মধ্যে কোনো ঘৃণা ছিল না, বরঞ্চ শরৎচন্দ্র যথেষ্ট সম্মান দিয়েই তাদেরকে তার শরৎচন্দ্রের উপন্যাসে স্থাপন করেছিলেন। আর যারা কুল ত্যাগ করে আসে তাদের শতকরা 80 ভাগই বিধবা। অর্থাৎ যারা কুল ত্যাগ করে আসছে, মানে যা কুল ত্যাগ করে আসছে, তারা শতকরা 80 ভাগই ছিল বিধবা। এই বিধবা নারীদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যে স্থান দিয়েছেন অত্যন্ত যত্ন করে। দেখেন, যেটা বলতেছিলাম, তো উপন্যাসিক মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে যে সমস্ত নারী চরিত্রকে টেনে এনেছেন, তারা বেশিরভাগই ছিল অবহেলিত, তারা ছিলেন গরিব এবং নিপীড়িত। এই সমস্ত নারীদের বঞ্চনা আর শরৎচন্দ্রের উপন্যাসের একটা মূল বিষয় ছিল। পল্লী জীবনাচার, মানুষের অসহায়ত্ব, বিশেষ করে নিঃস্ব মানুষের উপর জমিদার ও তাদের সাঙ্গপাঙ্গরা যে অত্যাচার করত, কুচক্রী মহল কুচক্র করত, ষড়যন্ত্র করত, এবং তাদের জীবনকে আপনার হচ্ছে বিষাদময় করে তুলেছিল, এবং লোভী, স্বার্থপর, অনিষ্টকারী সেই ব্যক্তিদের, দুঃখিত আমার নেট চলে গিয়েছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন আমার নেট চলে গিয়েছিল, আবার আসি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে এখানে যে নারী চরিত্রগুলো উপস্থাপন করেছেন, তারা বেশিরভাগই ছিল অসহায়। বিশেষ করে এই সমস্ত মানুষকে অন্য মানুষগুলো ঠকাতো। তো এই জন্য শরৎচন্দ্র তার রচনায় মানে কাহিনীতে সৃষ্টি করেছেন পল্লী জীবনের, এবং সর্বোপরি সেই সমস্ত আঞ্চলিক নারী যারা সমাজে অবহেলিত, যারা অন্যকে ভালোবাসা দিয়ে বঞ্চিত, এবং সেই সমস্ত মানুষদেরকে তিনি অত্যন্ত যত্ন করে তার সাহিত্যে স্থান দিলেন। এই সমস্ত মানুষেরা দুর্বল চিত্রে হয়ে থাকে, শরৎচন্দ্র তাদেরকে মানে সাহস দিয়ে তাদের উপন্যাসে প্রতিবাদী চরিত্র হিসেবে কোনো কোনো জায়গায় উপস্থাপন করেছিলেন। দেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব থেকে জনপ্রিয় একটি উপন্যাসের নাম হচ্ছে দেবদাস। সেই দেবদাস উপন্যাসটা যেমন ছিল বাস্তব, তেমন পার্বতী ও চন্দ্রমুখী এই চরিত্র দুটো বাস্তব চরিত্রের মতো হয়ে আছে শরৎচন্দ্রের রচনায়। তাই আমরা সুচারু, প্রখর, সূক্ষ্ম ও নিবিড়ভাবে মানব চরিত্র ও জীবন প্রণালী অবিশ্বাস্যভাবে উপস্থাপন করতে দেখেছি, এবং পুরুষাসিত সমাজে নারীরা যে বারবার বঞ্চিত হয়েছে শরৎচন্দ্রের উপন্যাসে তা বারবার প্রমাণ দিয়েছেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই পুরুষতান্ত্রিক সমাজে নারী যেখানে আবদ্ধ, অবরুদ্ধ, পুরুষের শক্তির কাছে বন্দিনী, ধর্মীয় কুসংস্কার এবং গোরামির কাছে বলি, দুর্বল বলে শট, প্রতারক পুরুষের শোষণে তারা হচ্ছে শোষিত, সেই সমস্ত নারীদেরকে তিনি ভালোবাসা, প্রেম, প্রীতি, মমতা, করুণা, দয়া, ত্যাগ এবং প্রতিবাদী করে তার সাহিত্যে স্থান দিলেন। বিশেষ করে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে চন্দ্রমুখী চন্দ্রমুখী পুরুষাসিত সমাজকে ঘৃণা করেই তিনি হচ্ছেন এই আপনার হচ্ছে
যে বেশ্যাবৃত্তি আর কি, বা গণিকা বৃত্তি, সেই গণিকা বৃত্তির কাজটা শুরু করেছিল। এতে করে সে পুরুষকে বিন্দু পরিমাণ মানে ভয়ও পেত না। এই চরিত্রগুলো সুনিপুণ দক্ষতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে অত্যন্ত সুনিপুণ দক্ষতায় এই উপন্যাসে মানে সৃষ্টি করলেন। শরৎ সাহিত্যে প্রভাবশালী বা প্রতাপশালী নিষ্ঠুর অত্যাচারী পুরুষেরা অনেক সময়েই কোমল প্রাণ, সরল কিন্তু হৃদয়বতী নারীদের কাছে এসে পরাজয় স্বীকার করেছে। যেমন করেছে হচ্ছে গৃহদাহ উপন্যাসে সুরেশ। কারণ সুরেশ চেয়েছিল মহিম যাতে অচলার সাথে প্রেমটা না করে, কিন্তু সেই সুরেশই যখন অচলাকে দেখতে পায় তখন সে অচলার প্রেমে পড়ে। তাহলে এখানে সুরেশ নিজেই পরাজিত হয়েছে অচলার কাছে। শরৎ সাহিত্যে নারী একটি মানে প্রধান অংশ। নারীকে প্রধান অংশ দিয়ে লেখক কি ঘুণে ধরা পতনশীল অন্ধকারাচ্ছন্ন সমাজের যে সত্য, সুন্দর আর উৎসর্গ দিয়ে আলোকিত করে রেখেছেন, সেই নারীকে সর্বাঙ্গে শরৎচন্দ্র তার সাহিত্যে স্থান করে দিয়েছেন। শরৎচন্দ্রের প্রায় 30টি উপন্যাস এবং অনেকগুলো গল্পে নারী চরিত্রকেই প্রাধান্য দিয়ে উঠেছেন। শুধু তাই নয়, এমন কিছু বিশেষ নারী চরিত্রকে তিনি আলোচনায় নিয়ে এসেছেন যেগুলো সমাজে বিশেষ করে গুরুত্ব পেয়েছে। যেমন পল্লী সমাজ উপন্যাসে অরক্ষণীয়া শব্দের অর্থই হচ্ছে যাকে আর বিয়ে না দিয়ে রাখা যায় না, একে বলা হয় অরক্ষণীয়া। সেই অরক্ষণীয় চরিত্র দেনা পাওনা, বড় দিদি এবং ছোট গল্প, অনুপমার প্রেম, বিলাসী, মহেশ, এই সমস্ত গল্পে নারী প্রধান চরিত্র এবং পল্লী মানুষের নানামুখী যে সংঘাত, পল্লী মানুষের যে নানা রকম সমস্যা, এই সমস্যাগুলো তিনি অত্যন্ত যত্ন করে তার উপন্যাসে তুলে এনেছেন। কুচুক্তি মহল নারীদের প্রতি সর্বদাই মানে কুৎসা রটনা করতে ব্যস্ত হইতো। সেই কুৎসার রটনা, আত্মীয় স্বজনের প্রতিকূল আঘাত, সেগুলো থেকেই শরৎচন্দ্র এই সমস্ত নারীদেরকে বের করে এনেছেন। এবং বিধবা হওয়ার পরেও যারা পরিবারের কাছে, আত্মীয়ের কাছে অবহেলিত, সেই সমস্ত নারীর মনে পুনরায় প্রেম জাগ্রত হওয়া, এবং সেই প্রেমকে শরৎচন্দ্র তার উপন্যাসে স্থান দিয়েছেন। বিশেষ করে আপনার হচ্ছে রমেশ রমেশকে তার বড়দা লুবি অত্যাচারী বেনির চক্রান্ত থেকে রক্ষা করতে চায়, কিন্তু তার বড় দাদার ষড়যন্ত্রের মানে তার বড়দা আর কি, এই বড়দার ষড়যন্ত্রের শিকার হন। তৎকালীন গোড়া হিন্দু সমাজ এই মহাপ্রাণ নারীদের জীবনকে উৎসর্গ করাকেই ধর্মের কাজ মনে করত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেইখান থেকেও এই নারী সমাজকে বের করে নিয়ে এসেছেন। কারণ শরতের মাধ্যমেই আমরা দেখতে পারি যে এই উপন্যাসগুলো অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং নারীদেরকে সমাজে যথাযোগ্য জায়গায় স্থান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, শরৎচন্দ্রের এই উপন্যাসে রমা একটি বিখ্যাত চরিত্র। রমা খুবই কষ্ট পায়, বড় হওয়ার পর সে খুবই কষ্ট পায়, সে বড় কষ্টে বড় হইতে থাকে। এই রমা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে অনচ্ছল মানে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে এক প্রকার উপস্থাপন করেছিলেন। কারণ রমার মতো নারীরা তৎকালীন সময়ে স্বামীদের কাছে, বড়দের কাছে, পরিবারের সংসারে বারবার মার খাইতে থাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই গ্রামের অন্যায় অত্যাচারের চিত্র নারীদের মাধ্যমে প্রতিফলিত করেন তার উপন্যাসে। যাই হোক, আমরা অবশেষে বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে যে সমস্ত চরিত্রগুলো সৃষ্টি করেছেন, তার মধ্যে চন্দ্রমুখী, তার মধ্যে বিলাসী, তার মধ্যে হচ্ছে আপনার গৃহদাহ উপন্যাসের অচলা, এই চরিত্রগুলো প্রধান নারী চরিত্র রূপে প্রতীয়মান হয়েছিল, যাদের অবদান বাংলা সাহিত্যে অনেক বেশি, যাদের প্রতিমূর্তি সমাজের অবহেলিত, সমাজের নিগৃহীত, সমাজের অত্যাচারিত